7 জনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক, কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত। জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার, কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচারণ করছে। এই তো মোহাম্মদ ইউনূস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন। মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে কি ভুল করে ফেললেন। সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে, দেশের জনগণ নয় সেনাবাহিনীই নামিয়ে নিয়ে আসবে। বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা, আর সেই বৈঠকে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবে। পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে? নাহিদের মুখ দিয়ে আসছে। এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি, তো সেখানে এত কিছু হয়ে গেল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না। গ্যাং অফ স্যার প্রধান উপদেষ্টা তার পদত্যাগ নাটকের মাধ্যমে উল্টো এখন রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। এখন তিনি পড়ে গেছেন ক্লাস ফায়ারে। আর যদি কোনো ভাষণ আমাদের সামনে দেন জাতির উদ্দেশ্যে, দেখা যাক কি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ইউনূস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন। মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে কি ভুল করে ফেললেন। এতদিন আমরা যেটা শুনে আসলাম, যে গুঞ্জনগুলো শুনছিলাম যে সেনাবাহিনীর মধ্যে কোনো একটা কারণে দুটো পক্ষ আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে, সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেনাপ্রধান আপনার এই সরকারকে আর বিশ্বাস করতে পারছে না। সেনাপ্রধান আগের মতো আপনার এই সরকারকে আর সমর্থন দিচ্ছে না। এই যে একটা গুঞ্জন আমরা গত 3-4 মাস ধরে শুনে আসছিলাম, সেই গুঞ্জনটা আপনার নিয়ন্ত্রিত মিডিয়া বারবার গুজব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে যে নাটকটা আপনি সাজিয়েছিলেন, সেই নাটকের একদম শেষ ফিনিশিংটা আজকে দুপুরে দেওয়ার সময় আপনি কি মস্ত বড় ভুল করে ফেললেন। কারণ আপনার এই ভুলের মাধ্যমে আমরা দেশবাসী সবাই জেনে গেলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর আপনার এই সরকারকে সমর্থন দিচ্ছে না। সেই জন্যই তো আপনি এই কথাগুলো আজ জাতির সামনে বলেছেন যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান জুডিশিয়াল কারেক্টনেস রক্ষা করতে পারেনি। গতকাল সন্ধ্যাবেলা থেকে যে নাটক শুরু করেছে মোহাম্মদ ইউনূস সাহেব, সেই নাটকের ফিনিশিং দিয়েছে আজ দুপুরে। কে দিয়েছে? আপনার ফয়েজ আহমেদ তৈয়ব, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে জানিয়েছেন এই ফিনিশিং টাচ দেওয়ার যে বিষয়টা, মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করবেন না সেই বিষয়টা জানিয়েছেন। দর্শক, আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, তিনি পদত্যাগ করবেন এটা নাহিদ ইসলামের মাধ্যমে জানালেন। নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলাকে বললো, সারা দুনিয়ায় খবরটা ছড়ালো। তিনি পদত্যাগ করবেন না এটা হচ্ছে তার বিশেষ সহকারীর মাধ্যমে জানাচ্ছে, এবং বিশেষ সহকারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই কথা জাতির উদ্দেশ্যে জানাচ্ছেন যে পদত্যাগ করছেন না। অথচ বিগত প্রায় 24 ঘন্টা হতে যায়, 24 ঘন্টায় দেশ তোলপাড় হয়ে গেল মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করছেন। সুতরাং এরকম একটা বিষয় জাতির সামনে ক্ল্যারিটি দেওয়ার জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে বেছে নিয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানানো হচ্ছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কি হাত পায়ে কি কোনো ব্যামো হয়েছে? ফটফট করে তো বিদেশে চলে যান, এইখানে চলে যাচ্ছেন, ওইখানে চলে যাচ্ছেন, এত ইংরাজিতে বড় বড় ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছেন। আর আজ দেশের মানুষ যখন ধোঁয়াশায় রয়েছে, তাদের সামনে কোনো পরিষ্কার রাস্তা তারা দেখতে পাচ্ছে না যে সিদ্ধান্তটা আসলে কি, সেখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এসে জাতির কাছে এই বিষয়টা ক্লিয়ার করছে না? কেন ক্লিয়ার করছে না? আসুন আপনাদেরকে বোঝাই। কারণ তিনি নাহিদকে দিয়ে যেটা বলাতে চেয়েছেন সেটা তিনি তার নিজের মুখ থেকে বলতে পারেন না, এবং আজ ফিনিশিং দেওয়ার সময় তিনি তার বিশেষ সহকারী দিয়ে যেগুলো বলিয়েছেন সেটাও তিনি তার মুখ থেকে বার করতে পারবেন না। বার করলে সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে
ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে। দেশের জনগণ নয়, সেনাবাহিনীই নামিয়ে নিয়ে আসবে। বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা। আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমুনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে রেখে ইউনূস স্যারকে এক ধরনের বাধ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে, এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন। শনিবারের রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে, বাহ্যিক প্রস্তাবে, বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন, দেখতেছেন, যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হলো বাহ্যিক নিউজ দিচ্ছি, সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোনো ধরনের গাদ্দারি করে, কোনো ধরনের মানে বলে, তাহলে 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই। সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে। বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মরলে শহীদ বাঁচলে গাজী, কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা। 48 থেকে 72 ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে ইসলামী বিপ্লবী সরকার। এখানে এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ থাকবে। হাসনাত আব্দুল্লাহর দুদিকেই নাম আছে। আর যদি বিএনপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা, বিএনপির ভিতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা পাওয়া যায়, তাহলে বিএনপি থেকে 5 জন, জামাত নিজে প্রস্তাব দিয়েছে বিএনপি 5 জামাত 3 নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সাথে ওই যে জামাতের 3 কিন্তু 9 হয়ে যাবে, 3 সংখ্যা 9 হয়ে যাবে। এনসিপি থেকে যে 2টা আসবে ওই 2টাও জামাতেরই মনোনীত, চরমুনাই জামাতের মনোনীত। এরকম যেই কয়টা আসবে এর মধ্যে মেজরিটি 9টাই ধরেন, 3টা থেকে তারা 9টার পাওয়ার থাকবে ওখানে জামাতের। বিএনপির 5টার সাথে আরো 2-4টা সমমনা বিএনপিরও থাকবে। তাই 50-50, জামাতের 50 আর বিএনপির 50। আর মাথার উপরে কে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে শুধু তাই নয়, এই সংবিধান বাতিল করে কি করতে হবে? এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আগামীকাল সন্ধ্যা শনিবারে এই সিদ্ধান্ত বিএনপি নিতে না পারলে বিএনপির রাজনীতির কবর রচনা হবে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে। বিএনপির রাজনীতির মুখে নেওয়ার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে 72 ঘন্টা পরে। কারণ এটা ব্লক এরকম হবে, ব্লক যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে, যারা বাহিরে ফিনিশ, ডান, রাজনীতি খতম। রাজনীতি করার আর কোনো স্কুবই দেওয়া হবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইজ তো বাংলাদেশের ভিতরে থাকবে না। কোনো পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলারও কোনো সুযোগ থাকবে না। একটাই পক্ষ থাকবে, সেটা হলো বিপ্লবীদের পক্ষ। গ্যাং অফ 7, 7 জনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক, কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এই জায়গাটা নিয়ে কথা বলবো। তার আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আরও একবার গুঞ্জন ডালপালা মেলেছে, কারণ তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি প্রথম লাইনে লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। সেখানে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করেও কিছু কথা লিখেছিলেন। নির্বাচনের ব্যাপারে তিনি বলেছিলেন আগামী এপ্রিল-মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলেন এবং একটা নতুন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন ডিসক্লেমার দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন আগের স্ট্যাটাসে সেটা একান্ত তার ব্যক্তিগত মতামত, এবং সেখানে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে বা প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি যা লিখেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। এর মধ্য দিয়েই আরও একবার গুঞ্জন ডালপালা মেলে প্রধান উপদেষ্টা কি তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন। যদিও আমরা প্রত্যাশা করি তিনি এই সিদ্ধান্ত নেবেন না, এবং যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের কো-চেয়ার ডক্টর আলী রিয়াজের সাথে সাক্ষাতের পর সম্ভবত তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। যতটুকু জানা যাচ্ছে ডক্টর আলী রিয়াজ তাকে পদত্যাগ করতে বা এ ধরনের কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন। এরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসার সিদ্ধান্ত নিয়েছেন এই সংকট উত্তরণের জন্য। কোনো কোনো মহল দাবি করছে তিনি ইতোমধ্যে সেনাবাহিনী প্রধানের সাথেও কথা বলেছেন এবং
যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটাও সম্ভবত কমিয়ে আনার চেষ্টা করছেন নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার এবং সেনাবাহিনীর মধ্যে। মানব জমিনের একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। রিপোর্টের হেডলাইন, সংকট ঘনীভূত, অচল অবস্থা কাটেনি। চারপাশে গুমট পরিস্থিতি, সংকট ঘনীভূত, কাটেনি অচল অবস্থা, তবে তৎপরতা বেড়েছে সব পক্ষের। নড়চড়া হচ্ছে ভেতরে বাইরে। বিরূপ পরিস্থিতিতে হতাশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি উপদেষ্টা পরিষদে অবহিত করার পর থেকে রাজনৈতিক দল, অভ্যুত্থানের অংশীদার সব পক্ষ তৎপর হয়ে উঠেছে এবং যতটুকু জানা গেছে উপদেষ্টা পরিষদের সাথে কথা বলবার পর একটা ড্রাফট তৈরি করা হয়েছিল। তিনি সম্ভবত জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন, কিন্তু সংকট এখনও কাটেনি। ডক্টর ইউনূসকে দায়িত্ব চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে সব পক্ষ থেকেই। কেউ কেউ ভুল স্বীকার করে সামনে শুধরে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু প্রফেসর ইউনূস কী করবেন তা এখনও স্পষ্ট নয়। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে। এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। প্রফেসর ইউনূস একটি অশুভ চক্রে ঘেরাও হয়ে আছেন। সরকারের ভেতরে 4 এবং বাইরের 3 জন এই চক্রে বেশি সক্রিয়। এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের চিন্তা ভিন্ন। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করার মিশনে নেমেছে। প্রফেসর ইউনূস নানা বিষয় হতাশার কারণে পদত্যাগের বিষয়ে আগ্রহ প্রকাশের পর এই চক্রটি নতুন করে খেলা শুরু করেছে। তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবরও রটাচ্ছে এই একই চক্র, কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটা খারাপ হয়নি। মানব জমিনের কাছে আসা তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ সাক্ষাৎ করেন। সূত্রের দাবি, প্রফেসর ইউনূস করণীয় ঠিক করতে ডক্টর আলী রিয়াজকে ডেকে পাঠান, নিজের ইচ্ছার বিষয়ে তাকে অবহিত করেন। এই সময় ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে দায়িত্ব চালিয়ে নেওয়ার পরামর্শ দেন। এই বৈঠকে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন, করণীয় নিয়ে কিছু পরামর্শও দেওয়া হয়। সবকিছু মিলিয়ে এই চক্র থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বের করে আনতে হবে। এই চক্র যতদিন তাকে ঘিরে থাকবে ততদিন এদেশে অচল অবস্থা কাটবে না, ততদিন সরকার নির্বাচনের দিকেও যেতে পারবে না। এবং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে, এই অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই চক্রটা সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, রাজনৈতিক দলগুলো এবং সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, বিরাজনীতিকরণের এজেন্ডা। এবং এর মধ্য দিয়ে তাদের আরও বেশ কিছু সুবিধা, অনৈতিক সুবিধাও তারা আদায় করে নেবার চেষ্টা করবে। ফলে এই অশুভ চক্র থেকে সরকারের ভেতরে থাকা 4 এবং বাইরে থাকা 3 জন বেশি সক্রিয় এই চক্রের এই 7 জনের হাত থেকে প্রধান উপদেষ্টাকে বের করে আনতে হবে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত চমৎকার একটা কাজ করেছেন। তিনি ডক্টর আলী রিয়াজকে ডেকে পাঠিয়েছেন, তার সাথে কথা বলেছেন এবং ভবিষ্যৎ করণীয় তিনি নির্ধারণ করেছেন। ডক্টর ইউনূসের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা খানিকটা শান্ত হয়েছে। এটা কতটা শান্ত থাকবে বলা মুশকিল, কারণ একটা অংশ সম্ভবত চাইছেন ডক্টর ইউনূস এই পদত্যাগের খেলাটায় থাকুন এবং সম্ভব হলে পদত্যাগ করে ফেলুন। কারো কারো কোনো ভিন্ন পরিকল্পনা আছে, ধারণা হতেই পারে। যাই হোক, স্থিতিশীল অবস্থাটাকে আরেকটু স্থিতিশীল করে তোলার জন্য কয়েকটা পদক্ষেপ সরকারের নেওয়া জরুরি বলে আমি মনে করি। এর মধ্যে প্রধান হচ্ছে নির্বাচনের একটা স্পেসিফিক তারিখ, সেটা ডিসেম্বর বা জানুয়ারি, সর্বোচ্চ জানুয়ারির শেষের মধ্যে কোনো একটা ডেট ঘোষণা করা। সেটা কিভাবে এফেক্টিভলি এই প্রবলেমটাকে কমিয়ে ফেলবে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। আরও 2-1টা স্টেপ সরকারকে নিতে হবে। বিশেষ করে এই যে সেনাবাহিনীর সাথে যে অস্থিরতা তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এক ব্যক্তি খুবই আলোচনার মধ্যে এসছেন, ডক্টর খলিলুর রহমান। ওনার পদত্যাগ করা উচিত, না হলে সরকারের তাকে অপসারণ করা উচিত। তাকে আর এই সরকারের সাথে দেখা যাওয়া কোনোভাবেই উচিত নয়। আমরা এর মধ্যেই দেখেছি বিএনপি যে 3 জনকে অপসারণের দাবি তুলেছে, এর মধ্যে 2 ছাত্র উপদেষ্টার সাথে ডক্টর খলিলও আছেন। কেউ প্রশ্ন করতে পারেন বিএনপি চাইলেই তাকে সরিয়ে ফেলতে হবে কেন, বা বিএনপি না চাইলেও কি তাকে সরানোর দাবি আমরা করতে পারি না? আমরা পারি, আসবো। কিন্তু অনেক ঘটনার ঘনঘটা চলছে বলে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করতে গেছি। কিন্তু তিনি রাখাইন নিয়ে আগে একবার কথা বলেছেন, আবার কথা বলেছেন, এবং আমি আমার একাধিক ভিডিওতে বলেছি ওখানেও বসে বসে উনি মিথ্যাচার করেছেন এবং আমাদেরকে স্টুপিড ঠাউরেছেন। আগেও বলেছেন ওনার নাকি বিরাট বিরাট সব ডিগ্রি আছে, বিরাট বড় চাকরি করেছেন। হতেই পারে তো ওনার অনেক জ্ঞান বুদ্ধি আছে, তার মানে সবাই স্টুপিড, সবাই কেউ কিছু আর বোঝে না, এটা হতে পারে না। মিয়ানমারে যে করিডোর নিয়ে আলাপ, সেই করিডোর নিয়ে কথা বলতে গিয়ে খুব জেনারেলি তিনি যেটা করেছেন, করিডোর নিয়ে কোনো কথা হয়নি। করিডোর নিয়ে কথা হয়নি মানে হচ্ছে এই বিষয়টা আসলে ইম্পোজ করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার উপরে। কারণ তিনি বলেছেন যেখানে একটা মানবিক করিডোরের সিদ্ধান্ত হয়েছে, সরকার নীতিগতভাবে নিয়েছে, শর্ত বা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা চলছে, যদি সেটা মিলে যায় তাহলে দেওয়া হবে। কারণ আমরা জানি যেটা বলা হয়েছিল ওদিকে দুর্ভিক্ষ পরিস্থিতি আছে, এগুলো নিয়ে অনেক কথা বলেছে, ওদিকে ঢুকছি না। মিস্টার খলিলও তাই বলছেন, তিনি একটা ভাষার মার প্যাচ করতে আসছেন। ওনার একটা বক্তব্যটা আমি পড়ি এবং আবারও বলছি, উনি আমাদেরকে কতটা স্টুপিড বলে মনে করেন সেটা বোঝা যাবে। খেয়াল করি, তিনি বলেন আমরা মানবিক চ্যানেলে আমরা কি দেব কি দেব না এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত, মানবিক করিডোর না, মানবিক চ্যানেল। একটু বুঝি, মানবিক চ্যানেল দিয়ে আমেরিকা বা চীন কারো থেকেই বাংলাদেশের উপরে কোনো চাপ নেই। মানবিক চ্যানেল তৈরি হলে তার পুরো দায়বদ্ধতা থাকবে জাতিসংঘের উপর। বাংলাদেশ শুধু বর্ডারে নিরাপত্তা দেবে,
খলিলুর রহমান বলেন করিডোর ব্যবস্থাটি বুঝতে হবে। এই জায়গাটা খেয়াল করুন, আমাকে বোঝাচ্ছেন উনি। করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না, মানে মানুষ সরানোই শুধু করিডোর, বাকিটা করিডোর না, তার ভাষায় প্যাসেজ। এবং এটা করিডোর বলে নাকি বিরাট ঝামেলা বাঁধিয়ে দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা, তার স্বঘোষিত শিষ্য ঠিক একই রকম হচ্ছে। এই সিনক্রোনাইজেশনগুলো দেখবো, এবং এটা তার প্রধান পাপ না, পাপ অন্য জায়গায়। সেটাই আসলে তার এই পদে থাকার নৈতিকতা বা যোগ্যতাকে বিরাট প্রশ্নের মুখে ফেলেছে বলে আমরা মনে করি। তো তিনি সেটা বলছেন। আচ্ছা, করিডোর কি মানুষ যদি না সরায়, মানুষ সরালেই শুধু করিডোর হয়? খেয়াল করি, জাতিসংঘের হিউম্যানিটারিয়ান করিডোর বস্তুটা কি ডয়েচে ভ্যালের এইখানে যদি কেউ দেখেন, সেটা হচ্ছে এটা একটা ডেমিলিটারাইজড জোন, এটা একটা স্পেসিফিক এরিয়া অথবা স্পেসিফিক টাইমে যারা কনফ্লিক্ট করছে তাদের ওখানে। আচ্ছা, তারা কি করে? ভায়া দিস করিডোরস আইদার ফুড অ্যান্ড মেডিকেল এইড ক্যান বি ব্রট টু এরিয়াজ অফ কনফ্লিক্ট অর সিভিলিয়ানস ক্যান বি ইভ্যাকুয়েটেড। খেয়াল করি, বাংলায় কথাটা এরকম দাঁড়ালো, এই করিডোরগুলোর মধ্য দিয়ে খাদ্য এবং ঔষধ যে কনফ্লিক্ট আছে সেখানে নিয়ে যাওয়া হয়, অথবা সিভিলিয়ানস ইভ্যাকুয়েটেড করা হয় কোন জায়গা থেকে? কনফ্লিক্টের জায়গা থেকে। তাহলে ডক্টর খলিল বলছেন লোক সরিয়ে আনা এটা করিডোরের একটা কাজ। মানুষ সরিয়ে না আনা হলেও যদি একটা ডিমিলিটারাইজ জোনের মধ্য দিয়ে মেডিকেল এবং ফুড এইড হিসাবে যায়, সেটাও করিডোর। সুতরাং উনি হিউম্যানিটারিয়ান প্যাসেজ নাম দিয়ে যেসব বলছেন এগুলো আসলে করিডোরই। এই শব্দটা করিডোরই, ভাষার মার প্যাচ করছেন ওই কারণ তাকে পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলেইন বানাতে হবে। আমরা খেয়াল করছি সিস্টেম্যাটিকলি তার উপরে পররাষ্ট্র সচিবের উপর আক্রমণ হয়েছে, এবং পররাষ্ট্র সচিবের তো চাকরি গেছেও, আমরা মোটামুটি সেই নিউজও দেখলাম। প্রভাব বিস্তারের চেষ্টা খুব ক্লিয়ারলি দেখা যায়। তাহলে এই মিথ্যাচার যে বললাম, আমাদেরকে স্টুপিড মনে করেন, আমরা কিছু জানি না বুঝি না মনে করেন। আর আমরা বেসিকলি বুঝি এটা যদি করিডোর তাত্ত্বিকভাবে বলছি, নাও হয় এটা করিডোর না হলেও আপনি যখন এখান দিয়ে খাবার এবং ঔষধপত্র পাঠাবেন, জ্বালানি পাঠাবেন, সেটা আরাকান আর্মির হাতে পৌঁছে যেতে পারে। এবং যুদ্ধের মধ্যে যখন তার প্রতিপক্ষ তাকে ব্লকেড দিয়েছে, ব্লকেড দেওয়ার পর যখন আরাকান আর্মিকে চাপে ফেলতে চাইছে, তখন এই পণ্যগুলো সব স্ট্র্যাটেজিক পণ্য হয়ে যায়। যে সোলজার ঠিকমতো খেতে পাচ্ছে না, সে ঠিকমতো খেতে পারলে সে ভালো যুদ্ধ করতে পারবে। যে রোগে কাতরাচ্ছে সে ঔষধ পেলেও শক্তিশালী হয়ে উঠবে, ভালো যুদ্ধ করতে পারবে। সেগুলো স্ট্র্যাটেজিক পণ্য। একই ঘটনা ঘটবে যদি জান্তা রিচালিয়েট করবে। এটা আগেও এটা নিয়ে বিস্তারিত কথা বলেছে, আজকে কথার জায়গা মূলত এটা না। সাম্প্রতিক সময়ে এই ঘটনা যখন ঘটছে, আমাদের অনেকেরই পরিচিত অর্থনীতিবিদ জিয়া হাসানকে আমরা অনেকেই চিনি, তার লেখার সাথে পরিচিত, দীর্ঘদিন থেকে পরিচিত, বন্ধু এভাবেই বলতে পারি। জিয়া হাসান খুবই ক্রেডিবল বিষয় নিয়ে কথা বলেন। একটু জিয়া হাসানকে যারা চেনেন না তাদেরকে একটু জানানো দরকার আছে। তিনি গুজব টুজব নিয়ে আসলে আলাপে নামেন না। তার কাছে হয়তো কখনো এক্সপোজড নিউজ না থাকতে পারে, কিন্তু কখনো উনি এসব নিয়ে সাধারণত বলেনই না। উনি এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটা কাজ তার না, এবং উনি ওখানে উল্লেখ করেছেন রাদার এগুলো জুলকারনাইন সায়েরের মতো মানুষ এই মিলিটারির ভেতরের এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আনেন। এবং সায়ের সেখানে জবাবও দিয়েছেন যে তিনি এটা জানতেন। তার মানে সায়েরও যখন এটাকে কনফার্ম করছে, আমরা দুজনকে মিলিয়ে এটাকে খুবই অথেন্টিক একটা বিষয় ধরতে পারি। স্ট্যাটাসটা অনেকেই পড়ে ফেলেছেন, না পড়লে একটু পড়ে নেবেন। এখানে জিয়া হাসান যেটা ক্লেম করছেন সেটা হলো আসলে বাংলাদেশ মিলিটারিতে একটা বাজে ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল, এবং এই উত্তেজনার কেন্দ্রে ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল যে কাজটা করেছেন, তিনি একজন লেফটেন্যান্ট জেনারেলকে নিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে ফায়ার করতে চেষ্টা করেছেন, এবং প্রায় পরিস্থিতি হয়েই গিয়েছিল। তাকে ফায়ার করা হবে, জিয়া যেটা দাবি করছেন এটা চিফ জেনে গেছেন, তিনি তার স্টাফদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন যে তাকে চলে যেতে হতে পারে। একটা চিঠি তৈরি করে প্রধান উপদেষ্টার অফিস থেকে সেটা ফাইনালি সিগনেচার করার জন্য রাষ্ট্রপতি দপ্তরে যাচ্ছিল। এই ধরনের আলাপ কিন্তু আছে, কিন্তু এটা জানাজানির পর মিলিটারির হায়ার অফিসিয়ালদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, এবং শেষ পর্যন্ত এই ক্ষেত্রে এটা আর এগিয়ে যেতে পারেনি। এই ধরনের একটা আলাপ আনছেন, এবং ওখানে যেটা বলা হয়েছে জনাব খলিলুর রহমানকে ডিফেন্সের দায়িত্ব দেয়া। আমি বহুবার বলেছি, হঠাৎ করে আসলেন একজন মানুষ, মন্ত্রী পদমর্যাদা হাই রিপ্রেজেন্টেটিভ, দুদিন না যেতে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে গেলেন। একই সাথে ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে তিনি প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন। মানে বাংলাদেশে সবসময় প্রধানমন্ত্রীরা তাদের অধীনে রাখেন, এটাও রেখেছেন, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দেখিয়েছি এর আগে, মন্ত্রী পদমর্যাদায় তার একজন এটা হলো প্রধান উপদেষ্টার একজন নিরাপত্তা এবং সামরিক অ্যাডভাইজার আছেন মন্ত্রীর পদমর্যাদায় অলরেডি। যদি তার সাহায্য প্রয়োজন হয়, সেখানে আরেকজনকে এবার মিনিস্ট্রি সামলাতে হবে, এটা দেওয়া হয়েছে। তার মানে সেনাবাহিনীর ওপরে ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ। আবারও সেই কথা, তার স্বঘোষিত শিষ্যের প্রধান আক্রমণের বস্তু হচ্ছেন জেনারেল ওয়াকার এবং তার গুরু অর্জুন কৃষ্ণ সম্পর্কে কথা বলা হয়। কৃষ্ণ যখন এই দায়িত্বে এসে দাঁড়ায়, এই দায়িত্বে থাকেন, তখন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে তার চেষ্টাই হবে কিভাবে জনাব ওয়াকারুজ্জামানকে এখান থেকে সরানো যায়। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।